This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাধ্যমিক পরীক্ষার খবরে আমরা ছিলাম, থাকবো। শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা এবং এই মুহূর্তে যে খবর আমরা নজরে রেখেছি তা হলো শুভেন্দু অধিকারী এবার রাজ্যপালকে চিঠি দিলেন এবং চিঠি দিয়ে বললেন দুই বিধায়ক যেন তার ভাষণের সময় বিধানসভায় হাজির না থাকে। নিজের আপত্তির কথা জানালেন শুভেন্দু অধিকারী। কি বললেন? রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের ভাষণের সময় বিধানসভায় যেন তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন এবং শান্তিকা না থাকেন। এ বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, হঠাৎ এই ধরনের দাবি কেন শুভেন্দু অধিকারী? দেখো, যে চিঠি শুভেন্দু অধিকারী রাজ্যপালকে দিয়েছেন সেই চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে যে দুইজন বিধায়ক রেহাত হোসেন সরকার এবং শান্তিকা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে এই দুই বিধায়কের শপথ নিয়ে শপথ বাক্য পাঠ করানো নিয়ে গত বছর বিস্তর জলঘোলা হয়েছিল। বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানাপোড়েন, রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েন। দুই বিধায়ককে আমরা দেখেছিলাম নজিরবিহীনভাবে বিধানসভার বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান করতে। পরবর্তীকালে তারা বিধানসভার অধিবেশন কক্ষে শপথ বাক্য পাঠ করান, শপথ নেন। যদিও তোমাকে জানিয়ে রাখি যে অধ্যক্ষ রাজ্যপাল তিনি অধ্যক্ষকে দায়িত্ব দিয়েছিলেন, যেহেতু এই দুই বিধায়ক রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছ থেকে শপথ বাক্য নিতে রাজি ছিলেন না, তাই রাজ্যপাল শেষমেশ বিধানসভার অধ্যক্ষকে দায়িত্ব দেন, যাতে তিনি উপাধ্যক্ষকে দায়িত্ব দেন আশিস বন্দ্যোপাধ্যায়কে, যাতে তিনি শপথ বাক্য পাঠ করান। আমরা দেখেছিলাম যে যেদিন তাদের এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানো হয়, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কাস্টোডিয়ান অব দি অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার যিনি অধ্যক্ষ তিনি উপস্থিত থাকতে উপাধ্যক্ষ হিসেবে আমি এই দায়িত্ব পালন করতে রাজি নই। এবং পরবর্তীকালে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। এটা ছিল হচ্ছে গত বছর যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে লিখছেন যে কনস্টিটিউশনের 188 ধারা অনুযায়ী এবং বিধানসভার যে রুল বুক আছে সেই রুল বুকের 5 নম্বর রুল অনুযায়ী যে কোনো সদস্য যারা বিধানসভা ভোটে জিতে এসছেন, জিতে আসার পরে এই আইন অনুযায়ী রাজ্যপাল কাউকে মনোনীত করলে হয় রাজ্যপাল স্বয়ং অথবা তিনি যদি কাউকে মনোনীত করেন তিনি শপথ বাক্য পাঠ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু রাজ্যপালের মনোনীত উপাধ্যক্ষ শপথ বাক্য পাঠ করাননি, তাই এই দুই বিধায়কের সদস্যতা খারিজ করা উচিত। এই দুই বিধায়ককে সদস্য হিসেবে মেনে নেওয়া যায় না। আইনত তারা এই বিধানসভার এখনো অধিবেশন কক্ষে বসার উপযোগী হননি এবং এক্ষেত্রে এই 188 ধারা, এই 188 আইন কনস্টিটিউশন 188 ধারা এবং বিধানসভার রুল বুক 5 অনুযায়ী রাজ্যপাল যাতে এই ব্যবস্থা করেন যাতে করে এই দুই বিধায়ক বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে বসতে না পারেন। তারা বিধায়ক হয়েছেন ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত শপথ বাক্য পাঠ না করার কারণে, যথাযথভাবে শপথ বাক্য পাঠ না করার কারণে তারা বিধানসভার অধিবেশন কক্ষে যেন প্রবেশ করতে না পারেন, এই বিষয়টা সুনিশ্চিত করা হোক। কারণ শুভেন্দু অধিকারী বেশ কিছু উদাহরণ দিয়েছেন, সেক্ষেত্রে পার্লামেন্ট বা সংসদের বিষয়ে উদাহরণ দিয়েছেন। সেক্ষেত্রে লোকসভার অধ্যক্ষ তিনি শপথ বাক্য পাঠ করান বা রাজ্যসভার ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান হন এক্স অফিসিও তিনি শপথ বাক্য পাঠ করান। এই ক্ষেত্রে এই দুটি ঘটনা এই কার্যবিবরণীকে ফলো করা হয়নি এবং সে কারণেই এই দুই বিধায়কের যে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল সেটা কিন্তু মান্যতা পাচ্ছে না, আইন অনুযায়ী মান্যতা পাচ্ছে না বলেই শুভেন্দু অধিকারীর দাবি এবং সেই মোতাবেকই তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন। এখন দেখার বিষয়, আর কিছুক্ষণ পরেই রাজ্যপাল তিনি বিধানসভায় আসবেন এবং আমরা জানি যে গতবার এই দুই বিধায়ক শপথ বাক্য পাঠ করার পরে কিন্তু বিধানসভা অধিবেশন কক্ষে ছিলেন, বসেছেন। দুটো অধিবেশন হয়েছে। প্রথমে তারা যখন এসেছিল সেই সময় বর্ষাকালীন অধিবেশন ছিল, পরবর্তীকালে শীতকালীন অধিবেশন হয়েছে। সেই সমস্ত অধিবেশনে তারা ছিলেন, তারা প্রশ্ন করেছেন, তারা বিভিন্ন ডিবেটে অংশ নিয়েছেন। এতদিন পরে হঠাৎ করে শুভেন্দু অধিকারী আজকে কেন বিরোধী দলনেতা এই ধরনের চিঠি রাজ্যপালকে দিলেন এবং এই চিঠি পাওয়ার পর রাজ্যপালের পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় কিনা সেটাও অবশ্য দেখার বিষয় রয়েছে। যদিও তোমাকে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিধানসভায় আসবেন এবং এবারে যে বিধানসভার বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের শুরুর যে ভাষণ, রাজ্যপালের ভাষণের মাধ্যমে এই বাজেট অধিবেশন শুরু হয়, সেই ভাষণ কিন্তু রাজ্যপাল দেবেন। এক্ষেত্রেও জানিয়ে রাখি যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাবিনেটে পাশ করা একটি লিখিত বক্তব্য সেটা পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে এবং সেই বক্তব্যে কিছু জায়গায় অসন্তোষ বা অসহমতি ব্যক্ত করেছিলেন রাজ্যপাল। পরবর্তীকালে আবার একটা চিঠি দেওয়া, আবার একটা লেখা পাঠানো হয়েছে। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি
বক্তব্য রাখবেন বিধানসভা অধিবেশন কক্ষে অভ্যন্তরে তারা দুপুর 2টোর সময়। কিন্তু তার আগে এই নতুন যে চিঠিকে কেন্দ্র করে আবার নতুন করে জলঘোলা হতে পারে। তবে অবশ্যই যেটা মনে করা হচ্ছে যে রাজভবন থেকে বা রাজ্যপালের পক্ষ থেকে, রাজ্যপালের অফিসের পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে কিছু হয়তো জানতে চাওয়া হতে পারে। ধন্যবাদ সঞ্জু। রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার। রাজ্যপালের ভাষণের সময় বিধানসভায় যেন তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষে না থাকেন, এমনই দাবি বিরোধী দলনেতার তরফে। শুধু তাই নয়, এই দুই বিধায়কের আমরা দেখেছিলাম যে উপনির্বাচনে তাদের জয়লাভের পর শপথ গ্রহণে দীর্ঘ কয়েক মাস লেগে গিয়েছিল। বিশাল টানাপোড়েনের পর অবশেষে তাদের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়। এবার তাদের কক্ষে থাকা না থাকা রাজ্যপালের ভাষণের সময় তা নিয়ে শুরু হলো আরো নতুন এক বিতর্ক। রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা। রাজ্যপালের ভাষণের সময় বিধানসভায় যেন তৃণমূলের দুই বিধায়ক, একেবারে নাম করে লিখেছেন শুভেন্দু, রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এই দুজন যেন সেই সময় কক্ষে না থাকেন, এমনই দাবি শুভেন্দু অধিকারীর তরফে।